নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিক। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী, তাকে রক্ষা কবচ দিল হাইকোর্ট। 6ই মে সন্দেশখালীতে দুপক্ষের মধ্যে গোলমাল, যেখানে উদ্ধার হয় অস্ত্র এবং অভিযুক্তরা এখনো ফেরার, এখনো অভিযুক্তরা ধরা পড়েনি। দুর্ভাগ্যজনক। কারা ব্যারিকেড সরানোর চেষ্টা করলো, প্রশ্ন উঠেছে। দিলীপ মল্লিকের বাড়িতে হামলা করলো কারা, সেই প্রশ্ন উঠেছে। 12ই মের এফআইআর স্থগিত করলো হাইকোর্ট। 12ই মের এফআইআর স্থগিত করলো হাইকোর্ট। 14ই জুন পর্যন্ত রেখা পাত্রর বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না। পুলিশের শতপ্রণোদিত মামলা পদক্ষেপ নয়, পুলিশকে ভর্ৎসনা আদালতের। 12ই জুন পরবর্তী শুনানি। 6ই মে সন্দেশখালীতে দুপক্ষের মধ্যে গোলমাল হয়, অস্ত্র উদ্ধার হয় এবং একদল হামলার চেষ্টা করে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন সঞ্জিত। সঞ্জিত, কি খবর রয়েছে এই সংক্রান্ত? সন্দেশখালীর যে ঘটনা, বিশেষ করে সন্দেশখালী যে তার অভিযোগ ছিল বিজেপি প্রার্থী রেখা পাত্র অর্চনা মজুমদারের অভিযোগ ছিল যে অস্ত্র উদ্ধার হয়েছে এবং বিজেপি কর্মীদের ভয় দেখাতে রাতের অন্তত নমুল আসছিল দুষ্কৃতীরা তাদের বাড়িতে হামলা এবং ভয় দেখাচ্ছে। এই নিয়ে কিন্তু 6ই মে সেখানে সন্দেশখালী থানার সামনে তারা একটা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি হয়, তারপরে 7 জনকে পুলিশ অনুমতি দেয় ডেপুটেশন দেওয়ার জন্য। কিন্তু তার ঠিক থানার সন্দেশখালী থানা থেকে 20 মিটার দূরে দেখা যায় সেখানে বিধায়ক সুকুমার মাহাতো এবং দিলীপ মল্লিকে এবং বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা তারা কর্মী বৈঠক করছিলেন। সেই সময় তাদের কাছে অতর্কিত 30 থেকে 35 জন তারা মহিলারা বাঁশ লাঠি নিয়ে তারা এবং সেই বাড়ি ঘেরাও করে রাখে এবং বাড়ি থেকে চড়া হয়, বাড়ির থেকে টেনে এনে দিলীপ মল্লিক সহ যারা আছে তৃণমূল কর্মী তাদের বেধড়ক মারধর করা হয় এবং মাটিতে ফেলে মারধর করা হয় এবং এমনকি বিধায়কের মুখ চেপে দেওয়া হয়, এমনটা অভিযোগ ওঠে। ইতিমধ্যে তারা অভিযোগ করেন, অভিযোগের ভিত্তিতে পরিকল্পনা করে তার মধ্যে এই রেখা পাত্রের নাম যোগ করা হয় এবং এই তার অভিযোগের ভিত্তিতে এর মধ্যে তুমি জানো হাইকোর্টে তার এই এফআইআর এর স্থগিতাদেশ নির্দেশ দিয়েছে হাইকোর্ট যে কোনো রকম ভাবে এখন করা যাবে না। অর্থাৎ এই নিয়ে কিন্তু যথেষ্ট উজ্জীবিত। অর্থাৎ সন্দেশখালী যেসব বিজেপি নেতৃত্ব আছে তারা বলছে রেখা পাত্র ওখানে থাকলেও, অর্চনা মজুমদাররা থাকলেও যারা করেছে তার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত না। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে আদালত যে নির্দেশ দিয়েছে এবং আদালতের যে পর্যবেক্ষণ, এটা দুর্ভাগ্যজনক। এতদিনেও অভিযুক্ত ধরা পড়ল না, অথচ অস্ত্র উদ্ধার হলো। কারা থানার সামনে থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা করলো, পুলিশকে তাদের খুঁজে বের করতে হবে। আবার দিলীপ মল্লিকের বাড়িতে হামলা কারা করলো তাও খুঁজে বের করতে হবে পুলিশকে। 12ই মের এফআইআর স্থগিত করলো হাইকোর্ট। বিজেপির রেখা পাত্রকে রক্ষা কবচ দিল হাইকোর্ট। আর এবার আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল কমিশন। শোকজের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 24 ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার নির্দেশ। 24 ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার নির্দেশ। মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জন্য বিতর্কে পড়েন তিনি এবং বিতর্কে জড়িয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনের আবহে শোকজ করলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো কমিশনের পক্ষ থেকে। শোকজের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 24 ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার নির্দেশ। এখন শোনাবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ঠিক কি বলেছিলেন, শুনুন। তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো। মমতা ব্যানার্জি
আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, নির্বাচন কমিশন সূত্রে কি জানা যাচ্ছে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তারা শাস্তিমূলক একটা ব্যবস্থা নিয়েছে, সেক্ষেত্রে কমিশন ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই ব্যবস্থার এই সিদ্ধান্ত নিয়েছে? গঙ্গোপাধ্যায়কে সেন্সর করেছে। কেন সেন্সর করেছে? এর আগে তিনি তার নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে শোকজ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই শোকজের জবাব তিনি দিয়েছিলেন, কিন্তু সেই শোকজের জবাবে সন্তুষ্ট নয় জাতীয় নির্বাচন কমিশন, এবং সে কারণেই তাকে সেন্সর করা হয়েছে। এবং সেই সেন্সরের কারণ হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে, তাকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্টভাবে বেশ কয়েকটি নির্দিষ্টভাবে পয়েন্ট আকারে উল্লেখ করেছে। তুমি জানো যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকেই এই বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের প্রার্থীরা তারা প্রচারে কোনোভাবেই যাতে ব্যক্তি আক্রমণ না করেন, কোনোভাবেই যাতে মহিলাদের কটূক্তি না করেন, এ বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও এই ধরনের মন্তব্য, সেটাকে কিন্তু ভালো চোখে দেখছে না জাতীয় নির্বাচন কমিশন। সে কারণেই তাকে সেন্সর করা হয়েছে। আজ বিকেল 5টা থেকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টা তিনি নির্বাচনী প্রচার করতে পারবেন না, সেটা যেরকম তাকে জানানো হয়েছে। তার পাশাপাশি সেই গাইডলাইনে যে কথা বলা হয়েছে, অর্থাৎ এটা শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার যে মন্তব্য সেটা নয়, নারী জাতিকে অসম্মান করা এই বিষয়টিকেও কিন্তু সে বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে, এই বিষয় থেকে বিরত থাকতে হবে প্রার্থীদেরকে। এটা এর আগেই গাইডলাইনে জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। ফলে সেই বিষয়গুলিও কিন্তু তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে তাকে দেওয়া এই চিঠিতে, অর্থাৎ তাকে যে সেন্সর করা হয়েছে সেই চিঠিতে। তার পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে। অর্থাৎ এই গোটা বিষয়টিকে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এটাকে কোনোভাবেই ভালো চোখে দেখছে না জাতীয় নির্বাচন কমিশন, এবং সে কারণেই তাকে সেন্সর করা হলো। যে সেই সেন্সরের কারণ হিসেবে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতেও কিন্তু প্রত্যেকটি বিষয় উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ সত্য সুন্দর। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। এই ঘটনার সম্পর্কে আরো কথা বলবো, আরো বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে নজিরবিহীন ঘটনা। একটা বিষয় বলবো যে নির্বাচন কমিশন দুটো বিষয়কে মাথায় রেখে, যেটা আমাদের প্রতিনিধি বললেন, যে একদিকে যেমন সংবিধান বিরোধী কাজ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কুকথা বলে, পাশাপাশি মহিলাদের সম্মানহানি করা হয়েছে যেটা সংবিধান বিরোধী, প্লাস মুখ্যমন্ত্রীকে অপমান করা, এবং তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এই সবকে মাথায় রেখে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন, কি বলতে চাইবেন? দেখুন, ঘটনা পরম্পরা যেভাবে এগিয়েছে সেটা এইরকম যে 15 তারিখে চলতি মাসের হলদিয়াতে একটি সভা করছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করছিলেন যে অনেক টাকার বিনিময়ে চাকরি দেওয়া বা চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূলের নেতারা, এই ধরনের অভিযোগ তিনি করছিলেন। এবং সেই অভিযোগ করতে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে এবং টাকার নানা অ্যামাউন্টকে যুক্ত করে এমনভাবে কথা বলেন যেটা মহিলাদের সম্ভ্রম এবং অধিকারের সম্পূর্ণ বিরুদ্ধে। এই হচ্ছে জিনিসটা যখন তৈরি হলো অপরাধমূলক কাজটা। এই ধরনের বক্তৃতা মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বলা উচিত নয় বা বলা অপরাধ। মডেল কোড অফ কন্ডাক্ট সেদিনই চালু হয়েছে যেদিন, অর্থাৎ 16ই মার্চ যেদিন নির্বাচন ঘোষণা হয়েছিল, সেই দিন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে। এই বক্তৃতা করবার পরে তার ভিডিও সহ নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। অভিযোগ জানান তৃণমূল কংগ্রেসের নেতারা। সেই অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শো কজ করে এবং চিঠি দিয়ে তার এই কথার ব্যাখ্যা চায়। তার উত্তর একটা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি কদিন আগেও বিচারপতি ছিলেন হাইকোর্টে। সেই উত্তরে তিনি যা বলতে চেয়েছেন ইত্যাদি ইত্যাদি এমনভাবে বলেন যাতে তার কথার জন্য ক্ষমা প্রার্থনা নয়, বরং খানিকটা ব্যাখ্যামূলক বিবরণ তিনি নির্বাচন কমিশনে পাঠান। তার যে নির্বাচন কমিশনে পাঠানো চিঠি, সেটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। এরপরে নির্বাচন কমিশন সেই চিঠি পড়ে এবং চিঠি দেখে তারা মোটেই সন্তুষ্ট হয় না। তারপরে নির্বাচন কমিশন
তাদের শাস্তির প্রক্রিয়া শুরু করবার দিকে যায়। এর অর্থ হচ্ছে দুটো ঘটনা ঘটল। এক হচ্ছে যে শোকজের চিঠিতে নিজের আচরণের বা বক্তৃতার যে ব্যাখ্যা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা গ্রহণযোগ্য নয় বলে মনে করল নির্বাচন কমিশন, এবং তারা বলল আমাদের দেশে তথা সাধারণভাবে সমাজে মহিলাদের যে অধিকার এবং সম্ভ্রম রয়েছে তা লঙ্ঘন করা হয়েছে এই বক্তৃতার মাধ্যমে। এরপরেই যেটা চলতি মরশুমে পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা, সেটা হচ্ছে কোনো প্রার্থীকে প্রচার থেকে বিরত করার মতো শাস্তি। এই শাস্তির ঘোষণা করল নির্বাচন কমিশন। আজকে 21 তারিখ, একটু বাদে বিকেল 5টা বাজবে, ওই 5টার থেকে 24 ঘন্টার শাস্তি শুরু হবে। অর্থাৎ আজকে একটু বাদে বিকেল 5টার থেকে 22 তারিখ বিকেল 5টা, অর্থাৎ আগামীকাল বুধবার বিকেল 5টা পর্যন্ত কোনো প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এরকম অনেক অভিযোগ নির্বাচন কমিশনের কাছে চলতি মরশুমেই গিয়েছে, কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা বিশেষ করে প্রার্থীর বিরুদ্ধে এই প্রথম এবারে গ্রহণ করা হলো। যদিও এর আগেও পশ্চিমবঙ্গের ভোট মরশুমে গুরুত্বপূর্ণ নেতা প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে, কিন্তু চলতি মরশুমে এটাই প্রথম হলো। দ্বিতীয় যে প্রশ্ন এখানে আসে সেটা হচ্ছে অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। যেমন 2011 সালে সিপিআইএমের প্রাক্তন লোকসভার সাংসদ অনিল বসু প্রায় এই ধরনের বক্তৃতা করেছিলেন মমতার বিরুদ্ধে। তখন কিন্তু দেখা গিয়েছিল যে সিপিএম দল হিসেবে অনিল বসুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে বিজেপি কি করছে? এর আগে আমরা দেখলাম বিজেপি এইভাবে দায় এড়াবার চেষ্টা করছে যে ওটা অভিজিতের ব্যক্তিগত মন্তব্য। আর আজকে শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছি যে নির্বাচন কমিশন এইটা শুধু করলো, আরও তো এত এত অভিযোগ তাদের কাছে জমা দেওয়া হয়েছে, সে ব্যাপারে নির্বাচন কমিশন কেন কিছু করলো না? অর্থাৎ নির্বাচন কমিশনের আরও কি করা দরকার এই রকম একটি বক্তৃতা শুভেন্দু দিয়েছেন, কিন্তু অভিজিতের কথা সম্পর্কে শুভেন্দু কোনো নিন্দা করেননি, সেন্সর করেননি বা দলের পক্ষ থেকে কোনো শাস্তি দেওয়া হয়নি। সুতরাং বিজেপি যে উচ্চ নৈতিকতা এবং উচ্চ সাংস্কৃতিক মানের দাবি করে তা কিন্তু ভেঙে খান হয়ে যাচ্ছে অভিজিতের ভোট ঘটনায়। বাক্সে এর প্রভাব তাহলে কতটা পড়তে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, এইটা একটা এমন ঘটনা ঘটলো যাতে মধ্যবিত্ত সংস্কৃতিবান বাঙালির মনে একটা শক্তিশালের মতো এটা গিয়ে বিঁধবে। তারা হয়তো অনেকে নানান কারণে, বিশেষ করে যেটাকে আমরা অ্যান্টি ইনকামবেন্সি বলি, অর্থাৎ যারা সরকার চালাচ্ছে রাজ্যে তাদের বিরুদ্ধে অনেকের কিছু মনোভাব তৈরি হওয়া স্বাভাবিক। তাদের মধ্যে যারা শিক্ষিত সংস্কৃতিবান মধ্যবিত্ত বাঙালি, যেটাকে বাঙালি জাতির মেরুদণ্ড বলে অনেকে মনে করেন, তাদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা বড় হয়ে দেখা দেবে যে ক্ষমতায় আসবার আগেই, কেননা বিজেপি দাবি করেন তারা আগামী দিনে রাজ্যে ক্ষমতায় আসবেন, ক্ষমতায় আসার আগেই যদি এই ধরনের কুরুচিকর মন্তব্য করতে থাকে বিজেপি নেতারা, তাহলে ক্ষমতায় আসার পরে কি হবে? সুতরাং এটা অনেকে মনে করছেন যে ভোট বাক্সে এটা বিজেপির বিরুদ্ধে যত কমই হোক বা বেশিই হোক একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অনেক ধন্যবাদ এই বিশ্লেষণের জন্য। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ঠিক কি বলেছেন এই ঘটনা নিয়ে, এই সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের, শুনুন। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লেই খারাপ, এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে? কি ভাষা বলেছে মহিষাদলে এসে, বাপ বেটা গদ্দার। ইলেকশন কমিশন তখন ঘুমায়? মা বেটার ক্ষেত্রে একরকম আইন আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন। মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে 2000 টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না?
আমরা এটা স্বীকার করে নিলাম। ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত, 24 ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছিলেন 2000 টাকা, তার প্রত্যুত্তরে উনি বলেছেন ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি যেভাবে কুরুচিকর অবমাননাকর কথা বলেছেন, তার জন্য আমার মনে হয় 24 ঘন্টাটা যথেষ্ট নয়, অন্তত 72 ঘন্টা তাকে সেন্সর করা উচিত ছিল। ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে নজর রাখবো, যে প্রসঙ্গে আসবো, আজকে বসিরহাটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে, এবং সেখান থেকে তিনি যা যা বললেন সেখানে সব থেকে উল্লেখযোগ্য, তিনি বললেন যে ভোটে জিতলে প্রথমেই সন্দেশখালী যাবেন, এবং তিনি বললেন যে সন্দেশখালীর মা বোনদের অসম্মান করা হয়েছে, সেই জন্য তিনি দুঃখিত। বসিরহাটের সভামঞ্চ থেকে তিনি আরো বলেন যে যারা বিজেপিতে চলে গিয়েছে তারা ঘটিয়েছে এই ঘটনা। ভোটের আগে বিজেপির প্ল্যান সন্দেশখালী ব্যর্থ, এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে মন্দির মসজিদে দাঙ্গা লাগানো বিজেপির প্ল্যান। বসিরহাটের মঞ্চ থেকে এই দাবি করেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন পরপর শোনাবো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করা হয়েছে, সেই জন্য তিনি দুঃখিত। মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটের সভা মঞ্চ থেকে এই বক্তব্যই রাখেন। পাশাপাশি তিনি বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বিজেপিতে চলে গিয়েছে, এই দাবি করেছেন তিনি। পাশাপাশি এটাও বলেছেন সন্দেশখালীর প্ল্যান ব্যর্থ হওয়ায় বিজেপির অন্য পরিকল্পনা, এখন প্ল্যান মন্দির মসজিদে দাঙ্গা লাগানো। শুনুন পরপর ঠিক কি বলেছেন আজকে বসিরহাটের সভা মঞ্চ থেকে। আমি সন্দেশখালীর মা বোনেদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমি আমার হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতে পারতো না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে, মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। দাঙ্গা যাতে লাগাতে না পারে, এলাকা যাতে শান্ত থাকে, আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব। এই প্রসঙ্গে কথা বলবো সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বসিরহাটের মঞ্চ থেকে আজকে সন্দেশখালী নিয়ে কি বক্তব্য রাখতে পারেন সেদিকেই আমাদের নজর ছিল, এবং যা যা বললেন সেখান থেকে কিন্তু বরাবরের মতোই আগাগোড়া বিজেপিকেই নিশানা করলেন প্রতিটা ক্ষেত্রে। একেবারে ঠিক। দেখো, সন্দেশখালী কাণ্ডের পরে বসিরহাটে এই প্রথম যে সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। তুমি জানো ইতিমধ্যে বসিরহাটের যে প্রার্থী, তৃণমূল প্রার্থী, তার সমর্থনে কিন্তু সেখানে আজকে বিশেষ করে বসিরহাটের যে মেরুনন্দী সুইচ গেট মাঠ, একদম ভারত বাংলাদেশ সীমান্ত, এই সুইচ গেট মাঠে কিন্তু তিনি সভা করেন, এবং তার পাশে হেলিপ্যাড ছিল, হেলিপ্যাড থেকে 20 মিটার দূরে তার সভা। প্রায় 25 মিনিট বক্তব্য রাখেন, কিন্তু 25 মিনিটের মধ্যে বেশি অংশই কিন্তু জুড়ে ছিল সন্দেশখালীর ঘটনা নিয়ে। তিনি বলেছেন যে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেটা
কয়েকটি ঘটনা অত্যন্ত দুঃখজনক। রাজ্য প্রশাসন তাকে যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে, কিন্তু সন্দেশখালী পক্ষান্তে ঘুরিয়ে তিনি এটাও বলেছেন সন্দেশখালী মা বোনেদের অসম্মান করা হয়েছে, এটাও তিনি বলেছেন। তাহলে অসম্মানের কথাটা কোথায়? সম্প্রতিকালে যে গঙ্গাধর কয়াল অর্থাৎ বিজেপির যে মণ্ডল সভাপতির যে ভিডিও ভাইরাল হয়েছে, পরপর দুটি ভিডিও ভাইরাল এবং গ্রামবাসীর তরফ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরালে যে ঘটনা উঠে এসেছে সেখানে কিন্তু একাধিক যে বক্তব্য উঠেছে ইতিমধ্যে, সেইটা নিয়ে কিন্তু শাসক দল হাতিয়ার করতে শুরু করেছে। বারবার তিনি বলেছেন যেভাবে সন্দেশখালী মা বোনেদের সম্মান গোটা রাজ্য এবং দেশের মানুষের কাছে বিকিয়ে দিল, এইটা নিয়ে রীতিমতো তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। পাশাপাশি এটাও তিনি বলেছেন যে প্ল্যান 1 অর্থাৎ প্ল্যান 1 বলতে সন্দেশখালী যে ঘটনা প্ল্যান 1 ভেস্তে গেছে, চক্রান্ত ফাঁস হয়ে গেছে, তাহলে কি ঘুরিয়ে সেই ভিডিও ভাইরালের কথা বললেন, চক্রান্তের কথা বললেন? প্ল্যান বি অর্থাৎ প্ল্যান বি এর কথা যেটা বলতে চাইছেন যে আগামী দিনে আপনারা সতর্ক থাকুন। এ বাংলা সংস্কৃতির বাংলা, এ বাংলা হচ্ছে সব ধর্মের বাংলা, এই বাংলা সংস্কৃতির পীঠস্থান। যে প্ল্যান বি কোনো রকমভাবে আপনারা যেন প্রয়োজনায় পা দেবে না। আপনারা নিজেরা নিজেদের দায়িত্ব নিজেদের জায়গায় নিজেরা বুঝে নিন। সব ধর্মের মানুষের সঙ্গে আমরা মিলেমিশে চলি। এছাড়াও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। বেশ কয়েক মাস আগে তিনি হিঙ্গলগঞ্জে গিয়েছিলেন, সেখানে গিয়ে বলেছিলেন যে হিঙ্গলগঞ্জের শামসেরনগর যে শতাব্দী প্রাচীন যে বনবিবির মন্দির ছিল, সেটা একেবারে কুকড়েখালী নদীর পাশে সেই বনবিবি একেবারে ভগ্ন দশায় ছিল। সেই বনবিবি যে তিনি নতুন যে প্রতিষ্ঠান অর্থাৎ বনবিবিকে সংস্কার করে নতুন রূপ দিয়েছে, যে জঙ্গলের যাকে মানে ঠাকুর বলা হয়, যে দেবতা বলা হয়, যারা জঙ্গলে যায় জঙ্গলে কাঁকড়া মাছ ধরতে এবং নদীতে তাদের যে পুজো করে যায়, সেই বনবিবির যে মন্দির তিনি গড়ে দিয়েছেন। তিনি এটাও বুঝিয়ে দিলেন যে এই সংস্কৃতিতে বিশ্বাসী না, যে কোনোভাবে আপনারা মিলেমিশে করুন। আর তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এই লোকসভা নির্বাচনে জেতার পরে তার প্রথম সভা হবে সন্দেশখালীর মাটিতে, অর্থাৎ এই মাটিতে সন্দেশখালীর মাটিতে গিয়ে প্রথম সভা করবেন। অর্থাৎ লোকসভা জেতার পরে 4 তারিখে যে রেজাল্ট বেরোবে, অর্থাৎ শেষ দফা নির্বাচন 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্র জেতার পরে তিনি সেখানে সভা করবেন। আর পাশাপাশি তিনি যেটা বলেছেন যে বসিরহাটের যে মাটি, যে ভূমি, এই পণ্যভূমি, এখানকার মাটি অত্যন্ত ভূমি, যেখানে মাটি, যেখানে বসিরহাটে বহু আন্দোলন গড়ে উঠেছে, যেহেতু ইছামতি রয়েছে এখানে, ইছামতির ধারে বহু প্রাচীন নির্বাচনে জেতার পর প্রথম সভা সন্দেশখালীতে এই প্রতিশ্রুতি দিয়ে আসলেন বসিরহাটের মঞ্চ থেকে, এই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট হলো আমাদের কাছে। আপাতত ধন্যবাদ সঞ্জিত, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আর বসিরহাট থেকে এবার নন্দীগ্রামের খবরে নজর রাখবো। তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর আসছে নন্দীগ্রামে, এবং নন্দীগ্রামে যা ঘটেছে আপনাদের কাছে আপনারা জানিয়ে রাখি যে বোমাবাজি, মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ছবিতেও দেখতে পাচ্ছেন অভিযোগ তৃণমূল ও বিজেপি দু দলের বিরুদ্ধেই। তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে দেখছেন। নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে অভিযোগ, সব মিলিয়ে গোটা ঘটনা সম্পর্কে তোমার কাছে জানতে চাইবো, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো মধুবন্তী, আগামীকালই নন্দীগ্রামে রয়েছে অভিষেক ব্যানার্জির সভা, এবং সেই সভার মাত্র কয়েক ঘন্টা আগেই নন্দীগ্রামের যে কালীচরণপুর এলাকা রয়েছে, এবং সেই এলাকায় কিন্তু বোমাবাজি, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কর্মীরা যেটা বলছেন যে সেই স্থানে অর্থাৎ কালীচরণপুর অঞ্চলে তাদের যে প্রাক্তন উপপ্রধান ছিলেন চন্দ্রশেখর দাস, তিনি যখন বাড়ি যাচ্ছিলেন তার উপর কিন্তু অতর্কিত হামলা চালায় বিজেপি। তাকে গাড়িতে তুলে মারধর শুরু করা হয় এবং পরে কিন্তু তাকে পুলিশ গিয়ে উদ্ধার করে এবং নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। অপরদিকে বিজেপি যেটা অভিযোগ করছে যে তারা একটা স্ট্রিট কর্নারের আয়োজন করেছিল, প্রশাসনের অনুমতি নিয়েই ছিল, এবং সেই সময় যখন তারা ফ্লেক্স লাগাচ্ছিল, ব্যানার লাগাচ্ছিল, সেই সময় কিন্তু তাদের উপরে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী হামলা করে এবং তাদেরকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে একটা অভিযোগ করছে। আগামীকাল যে অভিষেকের সভা রয়েছে, তাই এই সভার কিছু ঘন্টা পূর্বে এই ঘটনা ঘিরে কিন্তু এখন অব্দি রাজনৈতিক উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রাম। মধুমন্তী, ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। উৎসবে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন শুনুন। पूजा होता है ममता दी,
अभी बंगाल से शुरू हुआ हमारा दुर्गा पूजा को भी उत्सव बनाने का। এই যে মন্তব্য করেছেন হেমন্ত বিশ্ব শর্মা, তার পাল্টা তৃণমূল যেটা বলেছে আপনাদের শোনাই। বাংলা বিরোধীদের অজ্ঞানতা কটাক্ষ তৃণমূলের। আরো বক্তব্য, মা দেবীর বাড়ি ফেরা আসলে উৎসবই, বহিরাগতরা নিজেদের মতো নিজেদের মত নিজেদের কাছেই রাখুন। আরো একবার আপনাদের স্পষ্ট করে বলে দিই, মা দেবীর বাড়ি ফেরা আসলে উৎসবই, বহিরাগতরা নিজেদের মতামত নিজেদের কাছেই রাখুন। তৃণমূল নিশানা করেছেন হেমন্ত বিশ্ব শর্মাকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি টেলিফোন লাইনে দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দুর্গাপুজো প্রসঙ্গে যে কথা বলেছেন, তিনি বলেছেন যে পুজোকে উৎসবে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর প্রেক্ষিতে তৃণমূল যেটা বলছেন যে দেবীর বাড়ি ফেরা আসলে একটা উৎসবই, আর বহিরাগতরা নিজেদের মতামত নিজেদের কাছেই যেন রাখেন। এই সমস্ত মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল একটু রুষ্ট হয়েছে, সেটাই কিন্তু বুঝিয়ে দিল। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে এক্স হ্যান্ডেলে তারা জানিয়েছেন যে যাদের বাংলা সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং বাংলা সংস্কৃতি সম্বন্ধে তাদের অজ্ঞতা আছে, সেই জন্য তারা এইরকম ভাবে মন্তব্য করছেন। দেবীর বাড়ি ফিরে যাওয়াটাই উৎসব এবং সেই মতোই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোকে একটা উৎসবের আকার দিয়েছেন। কারণ প্রায় কয়েক মাস ধরেই এই কর্মসূচি চলে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগে থেকেই পুজো শুরু করেন এবং সেই জায়গাতেই তিনি 15 দিন ধরে যেভাবে কার্নিভাল করেন, গোটা ভারতবর্ষের মানুষ তো দূরের কথা, গোটা বিশ্বের মানুষও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্নিভাল দেখতে আসেন। এবং উৎসব নিয়ে যারা বিভিন্ন কথা বলছেন তারা বাংলার সংস্কৃতি সম্বন্ধে জানেন না এবং বাংলার কালচার তাদের জানা নেই বলেই এই তাদের অজ্ঞতা থেকে এই মন্তব্য করছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তারা যেটা জানিয়েছেন যে আগামী দিনে মানুষ তার জবাব দেবেন এবং সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ করা হয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এবার আপনাদের শোনাবো যে তৃণমূল, বিজেপি, সিপিএম এর পক্ষ থেকে এই যে বক্তব্য হেমন্ত বিশ্ব শর্মা, সে প্রসঙ্গে ঠিক কি বলা হচ্ছে পরপর শোনাবো, শুনুন। যে এনআরসির নামে 19 লক্ষ বাঙালি হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পচিয়ে মারে, তারা বাঙালির সম্মান, বাঙালির অস্মিতা কি করে বুঝবে? বাংলার দুর্গাপুজোকে শারদোৎসব আজ থেকে না, দীর্ঘদিন ধরে বলে এবং সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন মমতা ব্যানার্জি। আজকে বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছে। এখানকার যে বিজয়া দশমীর যে শোভাযাত্রা, যে কার্নিভাল, সেই কার্নিভাল একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামের পর্যায়ে পৌঁছে গেছে। আর বিজেপি বদনাম করে বলে যে বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। আসলে বিজেপি হচ্ছে সেই রাজনৈতিক দল যার নেতারা মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। এরা বাংলার রশ্মিতা, বাংলার গরিমা কি বুঝবে? একটা অশিক্ষিত চোর, মূর্খ একখানা, ও কিছু জানে। ওর বাপ ঠাকুরদার জন্মের আগে থেকে বাঙালিরা দুর্গাপুজোকে শারদোৎসব বলে, দুর্গোৎসব বলে। ও মূর্খ অশিক্ষিত একটা গাছগাঙ্গার লোক। কংগ্রেসে ছিল, চুরি করেছে, করে এখন বিজেপিতে ঢুকে গেছে, ভারতবর্ষের 1 নম্বর ক্রিমিনালদের অন্যতম। ও কি জানে বাংলার দুর্গাপুজো কি? আর আসামে ও যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে আমরা বলছি এই খবর মিডিয়া দেখাতে পারে না। ইলেকটোরাল বন্ডের টাকায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, মিডিয়ার মুখ বন্ধ রাখা হয়। ঠিকই তো বলেছেন, অসমের মুখ্যমন্ত্রী নতুন কোনো কথা বলেনি। দুর্গা পূজা দুর্গা উৎসব নয়, শারদ উৎসব নয়। দীর্ঘদিন পশ্চিমবঙ্গ বামশাসিত ছিল, তাদের প্রভাবে বিভিন্ন পত্রপত্রিকা আর কিছু ওই আমাদের চিরায়ত পরম্পরা, আমাদের শ্রদ্ধাস্থলকে একটা উৎসব বানিয়ে চেষ্টা হয়েছিল। অনেক পুজো মণ্ডপেও লেখা হয় শারদীয় উৎসব, কেউ লিখছেন শারদ উৎসব, এ তো চলছেই। কিন্তু বিষয়টা পূজা, দুর্গা পূজা। আর এবার হলদিয়ার ছবি দেখাবো। হলদিয়ায় বিধায়ক তাপসী মণ্ডল, তাকে ঘিরে বিক্ষোভ, বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূলের। হলদিয়ার ভোট চাইতে গেলে বিক্ষোভের মুখেই পড়তে হয় তাপসীকে। কি উন্নয়ন করেছেন এই প্রশ্ন করা হয় তাপসীকে, দেখুন সেই ছবি। কি উন্নয়ন করতে আসছে?
চাইতে আসবে এলাকায় কি উন্নয়ন করেছো তুমি তো এলাকায় কি উন্নয়ন করেছো তুমি তো বিধায়ক, তুমি বলো তুমি কি উন্নয়ন করেছো, কি বলো কি উন্নয়ন কি করেছো বলো, হ্যাঁ কি উন্নয়ন করেছো বলো, ভোট চাইতে আসছো কি বছরটা জলে ডুবেছে কেউ দেখেনি হ্যাঁ কি উন্নয়ন করতে আসছে? সৌম্যজিৎ চট্টোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো সৌম্যজিতের সঙ্গে। সৌম্যজিৎ, উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, বিধায়ক কি জবাব দিলেন? দেখো মধুমন্তী, আজকে সকালেই শুভেন্দু অধিকারীকে ঘিরে নন্দীগ্রামে বিক্ষোভ দেখায়, শুভেন্দুকে ঘিরে চোট স্লোগান ওঠে এবং তারপরেই কিন্তু হলদিয়ার যে বিধায়িকা তাপসী মণ্ডল তাকে ঘিরে বিক্ষোভ দেখান হলদিয়ার যে তৃণমূল কর্মী সমর্থক তাদের একাংশ। ভোট চাইতে গেলে তাপসীকে ঘিরে ধরা হয় এবং সেই কর্মী সমর্থকরা বলেন যে কেন এখানে এসছেন, তখন উত্তরে তাপসী মণ্ডল জানেন যে আমি বিধায়ক নেই, ভোট চাইতে এসেছি। এবং তারই প্রত্যুত্তর হিসেবে তৃণমূল কর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা জানান যে আপনি বিধায়ক হিসেবে কি উন্নয়ন করেছেন জবাব দিন, এবং এতদিন কোথায় ছিলেন। এই প্রশ্নটাই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ ছুড়ে দেন হলদিয়ার বিধায়িকাকে। মধুমন্তী, ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং বিধায়ককে ঘিরে কিভাবে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে যারা বিক্ষোভকারী ছিলেন তারা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে মেদিনীপুরে মিঠুন চক্রবর্তীর রোড শোতে উত্তেজনা। রোড শো লক্ষ্য করে বোতল ছোড়ে তৃণমূল সমর্থকরা, দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা, আর পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছতে হয় পুলিশকে। এবার সেই ছবি দেখাবো আপনাদের। এই বিক্ষোভের পিছনে রাজনীতি রয়েছে কিনা তা জানা নেই, তবে বিজেপির দাবি নেপথ্যে রয়েছে তৃণমূল। সঞ্জিত দাস প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়ে কথা বলবো। সঞ্জিত, এতটা উত্তেজনা কেন, কি কারণে এতটা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? বিক্ষোভকারীরা তারা কি দাবি করেন, কি হয়েছিল? চক থেকে যখন যাচ্ছিল তখনই কিছুটা যাওয়ার পরে ওখানে কিছু সামনে তৃণমূলের সব কর্মী সমর্থনের হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল এবং তাতে কন্যাশ্রী, রূপশ্রী, এসব লক্ষ্মী ভান্ডার এসব প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। এবং তখনই কেউ একজন জলের একটা বোতল মিঠুন চক্রবর্তীর দিকে ছুড়ে মারে, তারই পাল্টা তখন বিজেপি কর্মী সমর্থকরা তারাও পাল্টা ছুড়ে মারে এবং উত্তেজনা দেখা দেয়। এই সময় সামনে পুলিশ ছিল, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিজেপি কর্মীরা তখন ছেড়ে যায় এবং তৃণমূল কর্মীরা সেই মুহূর্তে ওইখান থেকে এলাকা থেকে সরে যায়। মধুবন্তী, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত দাসের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। কয়লা পাচার মামলায় বিচারকের প্রশ্ন সিবিআইকে। মঙ্গলবার অর্থাৎ আজ মামলার চার্জ গঠনের কথা থাকলেও দুজন অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জ গঠন করা হয়নি। আর কি হয়েছে আপনাদের জানাবো, দেখুন। শিরোনামে কয়লা পাচার মামলা, ভর্ৎসনার মুখে সিবিআই, তদন্ত কতদিন চলবে প্রশ্ন বিচারকের। ভোটের আবহে শিরোনামে কয়লা পাচার মামলা। মঙ্গলবার মামলার চার্জ গঠনের কথা থাকলেও তা হয়নি। দুই অভিযুক্ত নারায়ণ খড়কা ও জয়দেব মণ্ডল আদালতে হাজির হননি। অভিযুক্তদের আইনজীবীদের অধিকাংশই চার্জশিটের কপি হাতে পাননি, তাই এদিন ফাইনাল চার্জ গঠন করা সম্ভব হয়নি। এরপরই সিবিআইকে বিচারক রাজেশ চক্রবর্তীর প্রশ্ন, তদন্ত কতদিন চলবে? 70 থেকে 75 বছরের কয়েকজন জেল খেটে বিচারের আশায় বসে রয়েছেন। এভাবে চলতে পারে না। আর কি কোনো চার্জশিট জমা দেবেন? সিবিআই এর জবাব, চার্জশিট জমা দেওয়া হবে। 3রা জুলাইয়ের মধ্যে চার্জশিট জমার নির্দেশ আদালতের। পরের শুনানিতে অভিযুক্তকে হাজিরার নির্দেশ বিচারক রাজেশ চক্রবর্তীর। আজকে কোর্টে আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। ওনার যে একটা 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন। এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে রিডিউস করার জন্য। আজকে চার্জ গঠন হওয়ার কথা, আজই চার্জ গঠন করা। কয়লা পাচার কাণ্ডে আসানসোল সিবিআই আদালতে হাজিরা মাস্টারমাইন্ড অনুপ মাঝি ওরফে লালার। সিবিআই এর বিশেষ আদালতের নির্দেশে মঙ্গলবার আসানসোলে সিবিআই আদালতে হাজিরা দেন অনুপ মাঝি। গত সোমবার 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান লালা। লালার সঙ্গে আরও 43 জনের নাম এই কয়লা কাণ্ডে জড়িত। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।
লিলুয়ার খবরে নজর রাখবো। প্রিসাইডিং অফিসার তাকে নিগ্রহের ঘটনা ঘটেছে লিলুয়ায়। আপনাদের জানিয়ে রাখি, মহিলা পোলিং এজেন্টের বিরুদ্ধে এফআইআর কমিশনের। প্রিসাইডিং অফিসারের পক্ষে রায় কমিশনের। গতকাল প্রিসাইডিং অফিসারকে সরানো হয়। লিলুয়ার প্রিসাইডিং অফিসার নিগ্রহের ঘটনা, যেখানে মহিলা পোলিং এজেন্টের বিরুদ্ধে এফআইআর কমিশনের। প্রিসাইডিং অফিসারের পক্ষে রায় কমিশনের। গতকাল প্রিসাইডিং অফিসারকে সরানো হয়। লিলুয়ায় প্রিসাইডিং অফিসার নিগ্রহের ঘটনা ঘটেছে। মহিলা পোলিং এজেন্টের বিরুদ্ধে এফআইআর কমিশনের। গতকাল প্রিসাইডিং অফিসারকে সরানো হয়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? বালি বিধানসভা প্রিসাইডিং অফিসারকে নিগ্রহ ঘটনা ঘটেছিল এবং চড় মারার অভিযোগ উঠেছিল দুই মহিলার বিরুদ্ধে। সেই সময় নির্বাচন কমিশন যাতে সুস্থভাবে ভোট পরিচালনা করা যায়, প্রিসাইডিং অফিসারকে সেই মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই ঘটনায় একেবারে সরাসরি আজকে নির্বাচন কমিশন থেকে এই মহিলার বিরুদ্ধে এফআইআর করা হলো এবং এফআইআর করে পুরো পূর্ণাঙ্গ তদন্ত চাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। যে থাপ্পড় মারার ঘটনা ঘটেছিল, সেই থাপ্পড় মহিলার বিরুদ্ধেই অভিযোগ জানালো নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন পুরো সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে কি ঘটনা ঘটেছে আজকে সমস্ত চেয়ে পাঠিয়েছে। যে ভোট চলাকালীন যে যারা ছিল বাকি পোলিং অফিসার থেকে শুরু করে যারা ভোট পরিচালনা করছিল তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে একটা নয়া মোড় বলা যেতে পারে। গতকালকে ঘটনাটাকে যাতে ভোট বিঘ্নিত না হয় সেই জন্য প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। যে ঘটনা ঘটেছিল, একেবারে অভিযোগ আসছে দুই মহিলা ভেতরে ঢুকে প্রিসাইডিং অফিসারকে থাপ্পড় মেরেছিল। সেই থাপ্পড় মারার ঘটনায় এফআইআর করা হলো মহিলার বিরুদ্ধে। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। এই মুহূর্তে আরো একটি খবর পাওয়া যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরে নতুন পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে। জানি রাখি, পশ্চিম মেদিনীপুর, সেখানে নতুন পুলিশ সুপার যাকে নিয়োগ করা হয়েছে তার সম্পর্কে আপনাদের একটু জানাই। নতুন এসপি সোনাওয়ানে কুলদীপ সুরেশ। আগের এসপি যিনি ছিলেন ধৃতিমান সরকার, তাকে সরায় কমিশন এবং সেই জায়গায় এলেন নয়া এসপি সত্যসুন্দর ভট্টাচার্য। আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন সত্যসুন্দর। দেখো, এর আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তার কারণ নির্বাচনের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এই সরানো অফিসারের এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানানো হয়েছিল। সেই পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হলেন এই মুহূর্তে সোনাওয়ানে কুলদীপ সুরেশ। এর আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন ধৃতিমান সরকার। তাকে ধৃতিমান সরকারকে সরিয়েছিল নির্বাচন কমিশন। সেই জায়গায় যে তিনজনের প্যানেল পাঠানো হয়েছিল নামের, তার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে সোনাওয়ানে কুলদীপ সুরেশকে। তিনি এই নির্বাচনী প্রক্রিয়াতে পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার সামলাবেন পশ্চিম মেদিনীপুরে, এমনটাই জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ সত্যসুন্দর। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার, আগের এসপি ধৃতিমান সরকারকে সরায় কমিশন, সেই জায়গায় এলেন নতুন এসপি সোনাওয়ান কুলদীপ সুরেশ। পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার নিয়োগ। চোখ রাখবো পরের খবরে। কন্যাশ্রী প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত কোচবিহারের গীতালদহ উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী, তারা বঞ্চিত। প্রতিবাদে গীতালদহ দিনহাটা রাজ্য সরকার সড়ক অবরোধ ছাত্রীদের। এবং যেটা অভিযোগ, প্রধান শিক্ষক K1 ফর্ম সময় মতো সাবমিট না করার সমস্যায় পড়তে হয়েছে ছাত্রীদের। গাফিলতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। দেখুন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে আর্থিক সাহায্যের পাশাপাশি স্কুল ছুট রুখতে কন্যাশ্রী প্রকল্পের উদ্যোগ নেয় রাজ্য সরকার। 2017 সালের জুনে রাষ্ট্রসংঘ কন্যাশ্রীকে সর্বোচ্চ জনসেবা পুরস্কার দিয়ে সম্মানিত করে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধে পাচ্ছে পড়ুয়ারা। অভিযোগ, এবার সে কন্যাশ্রী প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত গীতালদহ উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতিতে এই সুবিধা থেকে বঞ্চিত ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সময় মতো কন্যাশ্রী প্রকল্পের K1 ফর্ম সাবমিট না করায় সমস্যায় ছাত্রীরা। এর ফলে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় গীতালদহ দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে গীতালদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। তাদের অভিযোগ, বিডিও অফিস থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় স্কুল থেকে এখনো পর্যন্ত K1 ফর্ম বিডিও অফিসে জমা দেওয়া হয়নি। ছাত্রীদের আরও অভিযোগ, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমরা অনেকবার করেছি স্কুলে আমাদেরকে, কিন্তু আমাদের কোনোদিনও হয়নি। কার গাফিলতি মনে হচ্ছে? আমাদের স্কুলে গাফিলতি, কারণ আমরা ভিডিও অফিসে গেছিলাম, কিন্তু ওখানে বলা হয়েছে যে আমার স্কুলে ফর্মগুলো জমা দেওয়া হবে। তাহলে প্রধান শিক্ষককে জানিয়েছো? হ্যাঁ, আমরা জানিয়েছি, ও জানার আগে স্যার স্কুল থেকে চলে গেছে। গীতালদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার দাস বিদ্যালয়ের গাফিলতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। ফর্ম ফিল আপের সময় পড়ুয়ারা অনুপস্থিত ছিল বলে দাবি তাঁর। আগামী 4 জুন থেকে ফের এই ফর্ম ফিল আপ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। না, এটা গাফিলতি ঠিক নয়। আর এই ফর্মগুলো একটা নির্দিষ্ট টাইমে আসে, হয়তো পুজোর পরে এলো, তখন সেই স্টুডেন্টদের আবার বলা হয়, তার মধ্যে কিছু সংখ্যক দেয়, আবার কেউ অনুপস্থিত থাকে, ফলে তাদেরগুলো ওই টাইমে করা সম্ভব হয়। মেয়েদের এগিয়ে দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ। বঞ্চিত পড়ুয়াদের কাছে কবে পৌঁছয় কন্যাশ্রী প্রকল্পের সুবিধা তা বলবে সময়। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। আর এবার যে খবরে নজর রাখবো, প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হওয়ার কথা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে বিপর্যয় মোকাবিলার বৈঠক কমিশনের, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে বৈঠক সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক কমিশনের। প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি, তাই নিয়েই বৈঠক, বিপর্যয় মোকাবিলায় বৈঠক কমিশনের, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে এই বৈঠকটি হবে, সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক কমিশনের। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সচিব এবং ডিজির সঙ্গে এই বৈঠক হবে। বিপর্যয় মোকাবিলার জন্যই এই বৈঠক, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি স্বরূপ এই বৈঠক। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় এই বৈঠক করা হচ্ছে। নির্বাচনের আবহে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় মোকাবিলায় এই বৈঠক করা হবে। সচিব পর্যায়ের বৈঠক, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে এই বৈঠক হবে। আর এই বৈঠক সম্পর্কে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই বৈঠক সম্পর্কে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, আগামীকাল দুর্যোগ বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে সচিব এবং ডিজির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বৈঠক। মূলত 6ষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুরে ভোট রয়েছে এবং উপকূলবর্তী জেলা, সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরের যে সতর্কতা রয়েছে সেই সতর্কতাকে মাথায় রেখেই একটা আগাম প্রস্তুতি নিতে চাইছে নির্বাচন কমিশন, এবং সেই লক্ষ্যেই কিন্তু আগামীকালের এই বৈঠক ডাকা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যাতে গোটা ভোট প্রক্রিয়ায় কোনোভাবে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেই কারণেই একটা আগাম প্রস্তুতি বৈঠক আগামীকাল ডাকা হয়েছে। সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব এবং ডিজির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা বৈঠক করে একটা আগাম প্রস্তুতি নেবেন 6ষ্ঠ দফার নির্বাচনের ক্ষেত্রে। ধন্যবাদ সত্যসুন্দর। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। অবশ্যই বৈঠকের দিকে আমাদের নজর থাকছে। 4টে 4 দিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।